আবারও ইসরায়েলে ভয়াবহ বৃষ্টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে রাফায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ। এবার আইসিজের রায়কে পাত্তা দিল না ইসরায়েল, রাফায় সিরিজ হামলা। এদিকে পাকিস্তানে আবারও সাংবাদিক হত্যা, সেনাবাহিনীর দিকে অভিযোগের তীর। আরো জানিয়ে দিব। এবার আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার। এদিকে চীন সম্পর্কে ইউরোপের কিছু দেশের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন, পাল্টে দিতে পারে অনেক হিসাব। এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর দক্ষিণ কোরিয়া জাপানের নিষেধাজ্ঞা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে মহড়ার মাধ্যমে তাইওয়ান দখলের সক্ষমতা যাচাই করছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলে ভয়াবহ বৃষ্টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বলা হয়েছে লেবানন থেকে ছোড়া এই রকেটে ইসরায়েলের ডোবেব ও মানারা এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব রকেট যে লেবানন থেকে ছোড়া হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনদের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই সংগঠনটিকে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান। তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। সূত্র আল জাজিরার। এদিকে রাফায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ। ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার গাজায় অব্যাহত হামলা নিয়ে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের শুনানিতে আদালতের বিচারকরা এই আদেশ দেন। আদালতের বিচারকরা বলেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন। আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে তদন্ত পরিচালনাকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হামলা বন্ধ করে ইসরায়েলকে 1 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশও দিয়েছেন আদালত। এর আগে রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দাবি করে দেশটি সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানায়। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা। সূত্র আল জাজিরার। এবার আইসিজের রায়কে পাত্তা দিল না ইসরায়েল, রাফায় সিরিজ হামলা। গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযান সহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। শুক্রবার জাতিসংঘের শীর্ষ এই আদালত এ রায় দেন। তবে এই রায়ের কয়েক মিনিট পরে রাফা শহরের কেন্দ্রে এক ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফার সাবাওরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। নিকটবর্তী কুয়েত হাসপাতালের একজন স্থানীয় কর্মী বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ানক এবং সাবাওরা ক্যাম্পের ভবনের উপরে ছিল কালো ধোঁয়ার মেঘ। বিমান হামলার তীব্রতা এত বেশি তাই কর্মীরা সেখানে যেতে পারছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে। আজ আইসিজের ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা ক্রসিং খুলে দিতে বলেছেন। একই সঙ্গে তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে এর মধ্যে। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে 1 মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে আইসিজের এসব নির্দেশকে পাত্তাই দিল না ইসরায়েল।
এদিকে পাকিস্তানে আবারও সাংবাদিক হত্যা, সেনাবাহিনীর দিকে অভিযোগের তীর। পাকিস্তানের দক্ষিণ অঞ্চলে সিন্ধু প্রদেশে একজন সাংবাদিককে চলতি সপ্তাহের শুরুতে গুলি করা হয়। কয়েকদিন সংকটজনক অবস্থায় থাকার পর শুক্রবার তিনি মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে 5 জন গণমাধ্যম কর্মীকে হত্যা করা হলো বলে জানা গেছে। চিকিৎসক ও কর্মকর্তারা সাংবাদিক নাসরুল্লাহ গাদানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার সিন্ধু জেলার প্রত্যন্ত অঞ্চলে অজ্ঞাত পরিচয়ে আত্মায়ীদের গুলিতে আহত হওয়ার পর তার চিকিৎসা চলছিল প্রাদেশিক রাজধানী করাচির এক হাসপাতালে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। নিহত সাংবাদিকদের সহকর্মীরা বলেছেন, তার প্রতিবেদনে দরিদ্র সিন্ধু প্রদেশে প্লেগের মতো ছড়িয়ে পড়া নাগরিক সমস্যাগুলির উপর অব্যাহতভাবে আলোকপাত করতেন। এই অঞ্চলের ক্ষমতাশালী সামন্ত প্রভুদেরও সমালোচনা করতেন গাদানি। এই কারণে পুলিশ তাকে বারবার আটক করেছে। পাকিস্তানি সাংবাদিক হামিদ মির তার এক্স হ্যান্ডেলে এমনটাই উল্লেখ করেছেন। গাদানির মৃত্যুর সংবাদে সাংবাদিক মহল ও সুশীল সমাজের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে, যার ফলে নিহত সাংবাদিকদের জন্য ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করা হয়। প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এক বিবৃতিতে বলেন, নাসরুল্লাহর পরিবার ও যে মিডিয়া সংস্থায় তিনি কাজ করতেন তাদের সঙ্গে আমিও গভীরভাবে শোকাহত ও দুঃখিত। সিন্ধু প্রদেশে মিডিয়া কর্মীদের উপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার পেছনে শাহ সরকার রয়েছে বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা। এবার আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের শাহাদাতে সমবেদনা প্রকাশ করায় তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের হারানোর ঘটনাটি অত্যন্ত কঠিন, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই সবসময় দেখেছি আল্লাহর রহমতে এবং জনগণের ধৈর্য ও অধ্যবসায়ের আলোকে তিক্ত ঘটনাগুলো উন্নয়ন ও অগ্রগতির উৎস হয়ে উঠেছে। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানাতে গতকাল তেহরানে আসেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন। শহীদ প্রেসিডেন্ট রাইসির তিউনিস সফরের কারণে ইরান ও তিউনিসিয়ার মধ্যে সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে, একথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, তিউনিসিয়ার শীর্ষস্থানে কায়েস সাইদের মতো একজন বিজ্ঞ শিক্ষাবিদের উপস্থিতিটাই দেশটির জন্য একটা সুযোগ, যাতে দীর্ঘদিনের স্বৈরশাসন এবং ইসলামী বিশ্বের সাথে বিচ্ছিন্নতার পর দেশটিকে নতুনভাবে সুপরিচিত করতে পারে। তিনি আরো বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সাধনে দুর্দান্ত প্রতিভা রয়েছে তিউনিসিয়ার জনগণের। আশা করি কায়েস সাইদের পরিকল্পনায় তিউনিসিয়ার বিভিন্ন ধারার মধ্যে প্রয়োজনীয় ঐক্য তৈরি হবে এবং আরো বেশি উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত হবে। সূত্র পার্স টুডে। এদিকে চীন সম্পর্কে ইউরোপের কিছু দেশের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন পাল্টে দিতে পারে অনেক হিসাব। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 5 বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফর করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির লক্ষ্যেই এই সফর। পশ্চিমা মিডিয়াগুলো চীনের কূটনৈতিক তৎপরতাকে কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ নামে অভিহিত করেছে, যা কিনা পশ্চিমের সাধারণ জনগণের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা চীনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির বিরাট প্রভাব বলে মনে করছেন অনেকে। পশ্চিমা জনমনে এখন যে মনোভাব সৃষ্টি হয়েছে তা ঠিক 1972 সালের ঘটনার অনুরূপ, কেননা ওই বছরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেছিলেন। সেই সময় ফরাসি প্রেসিডেন্ট চার্লস দে গল বলেছিলেন, ফ্রান্সের উচিত সরাসরি চীনের কথা শোনা এবং যে সরকারগুলো দোদুলম্যান আছে তারা এখনই বা আরো পরে গিয়ে চীনের ব্যাপারে প্যারিসকে অনুসরণ করবে। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন চীনকে তার স্বার্থ রক্ষার জন্য কাজ করতে প্ররোচিত করেছে। যেহেতু আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব অনিবার্য এবং মস্কোর সাথে বেইজিং এর সম্পর্ক ইতিবাচক বলে মনে হচ্ছে, তাই ইউরোপ আগামীর বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্যে চীন ইউরোপের সাথে যুক্ত অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই মহাদেশের সাথে যোগাযোগের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর দক্ষিণ কোরিয়া ও জাপানের নিষেধাজ্ঞা। অস্ত্র ব্যবসার অভিযোগে রাশিয়া ও উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। রাশিয়া ও উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দেয় দেশ দুটি। শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়া থেকে রাশিয়ার অস্ত্র সংগ্রহে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশের মধ্যকার অস্ত্র বাণিজ্য এবং অন্যান্য কার্যকলাপের জন্য উত্তর কোরিয়ার 7 ব্যক্তি এবং 2টি রুশ জাহাজের উপর
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সরবরাহ পরিবহনের জন্য প্রচুর পরিমাণে কন্টেইনার বহন করছিল রুশ এই জাহাজগুলো। দেশ দুটির এমন কার্যকলাপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে জাপান ও রাশিয়ার 11টি সংস্থা ও এক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার কাজে এসব সংস্থা এবং ওই ব্যক্তি জড়িত বলে অভিযোগ টোকিওর। এদিকে মহড়ার মাধ্যমে তাইওয়ান দখলের সক্ষমতা যাচাই করছে চীন। দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপ দেশ তাইওয়ান ঘিরে মহড়া দিচ্ছে চীন। গতকাল ছিল মহড়ার শেষ দিন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তাইওয়ানি সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মূলত এই মহড়ার মাধ্যমে চীন তাইওয়ান দখলের সক্ষমতা যাচাই করছে। এমনকি চীনও এই দাবি করেছে। অবশ্য চীন বলছে, এই মহড়া তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে ও তার দেশকে শাস্তি দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে। তাইওয়ানের মূল ভূখণ্ড সহ দেশটির বেশ কয়েকটি দ্বীপ ঘিরে মহড়া চালাচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর বিমান, যুদ্ধজাহাজ এবং অন্যান্য যান। নাম প্রকাশে অনিচ্ছুক এই তাইওয়ানি কর্মকর্তা বলেছেন, চীন তাইওয়ান নিয়ন্ত্রিত বেশ কয়েকটি দ্বীপের আশেপাশে বিদেশি নৌযানের উপর বোমা ফেলার মহড়া দিয়েছে। লাই চিং-তে বা উইলিয়াম লাই ক্ষমতা গ্রহণের মাত্র 3 দিন পর চীন এই মহড়া শুরু করেছে। তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করা চীন এরই মধ্যে উইলিয়াম লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিয়েছে। গত সোমবার প্রেসিডেন্ট হওয়ার পর উইলিয়াম লাই যে বক্তব্য দিয়েছেন তার করা প্রতিবাদ জানিয়েছে চীন।